হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প বলো না ভালোবাসি পর্ব 14, লেখিকা লাবিবা ইসলাম রোজা। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে যাই। সকাল থেকে ঘুম থেকে উঠে যে যার মতো কাজে লেগে পড়েছে, এখানে অকাজের শুধুমাত্র আমি। তাই ঘুরে ঘুরে সব দেখছি, ভালোভাবে সাজানো হচ্ছে বাড়িটা। এই বাড়ি, এই বিয়ে বাড়ি সাজানোর মধ্যে বেশ অন্যরকম একটা ফিলিংস আছে আমার। আব্বু চাচু গ্রামের আঙ্কেলদের সাথে কথা বলছেন, আম্মু আর কাকিমানি রান্নার কাজে ব্যস্ত, রোদ ভাইয়া সহ সব ছেলেরা ডেকোরেশনের কাজে হেল্প করছে। চারদিক ঘুরে ঘুরে দেখছি, হঠাৎ রোদ ভাইয়ার গলা কানে এলো আমার। তার গলা শুনে থমকে দাঁড়ালাম আমি। এই বুঝি, আমাকে কি তোর কাজের লোক মনে হয়? আমাদের ইনভাইট দিয়ে এনে এখানে কাজ করাচ্ছিস, অথচ তুই দিব্যি কোনো কাজ না করে ঘুরে বেড়াচ্ছিস। কি কপাল তোর, আর আমরা খেটে মরছি। রোদ ভাইয়ার কথায় প্রচুর রাগ হলো আমার। আমি কি তোকে বলেছি এসব করতে? করিস না কিছু, তোর মতো গন্ডারের জন্য আমার আপুর বিয়ের কাজ আটকাবে না, বুঝলি? তুই পৃথিবীর একমাত্র বোন যে নিজের বোনের ভালো দেখতে পারে না। আমি সাজালে তো তাড়াতাড়ি সাজানো কমপ্লিট হয়ে যাবে। এটা তোর সহ্য হচ্ছে না বলে দিলেই পারিস। আশ্চর্য, আমার সহ্য হবে না কেন? আমাকে কি তুই তোর মতো হিংসুটে ভেবেছিস? অন্যের ভালো দেখতে পারবো না? পারিস নাই তো। যদি পারতি তাহলে সবার সাথে হাত লাগাতি, কিন্তু তা না করে মহারানীর মতো ঘুরে বেড়াচ্ছিস, আর আমাকে কাজের লোক বানিয়ে দিয়েছিস। সত্যি রে ভাইয়া, তোকে দেখে কাজের লোক ছাড়া এই মুহূর্তে আর কিছুই মনে হচ্ছে না আমার। এখন তুইও করিম ভাইয়ার মতো এবারের কাজের লোক বলেই ফিক করে হেসে উঠলাম আমি। হেসে নে বুঝি, নিজের বোনের বিয়েতে কাজ করলে কেউ কাজের লোক হয়ে যায় না, তাই না বড় মামু? রোদ ভাইয়ার মামু সম্বোধন করায় পিছনে ফিরে তাকালাম আমি। কি ধান্দাবাজ ছেলে দেখ, আব্বুকে দেখেই এত ভালো ভালো কথা বললো। এই জন্যই বলি, নিমের মুখে মিষ্টি এলো কোথা থেকে। ভাইয়ার কথায় খুশিতে গদগদ আব্বু। বাবা, ঠিকই বলেছিস, নিজের বাড়ির কাজ করলে কেউ কাজের লোক হয় না। তোর সম্মানও কমে না, বরং আরও বেড়ে যায়। আর রোজমা, তুমি কেন ছেলেটার পিছনে লাগছো? কাজ করছে, মন দিয়ে কাজ করতে দাও। ঝগড়া করো না। আব্বুর কথায় অবাক হলাম আমি। কি করে নিজের ভাগ্নের দলে চলে গেল দেখ। এখন তার কাছে নিজের মেয়ে কিছুই না, আমি নাকি ঝগড়া করছি? আজব। এই ভাইয়া, আমি কখন ঝগড়া করলাম? তুই তো উল্টো পাল্টা কথা বলে পায়ে পা লাগিয়ে ঝগড়া শুরু করলি। মামু, দেখো তোমার মেয়ে কেমন মিথ্যাবাদী। তুমিই বলো, এত দূর থেকে কি কারো পায়ের সাথে পা লাগানো যায়? আব্বু মাথা নাড়িয়ে না জানালেন। ভাইয়ার কথায় চেকে খেয়ে গেলাম আমি। আজকে আব্বুর সামনে আমায় ফাঁসিয়ে দিল। তোকে আমি দেখে নেব রোদ। আব্বু আবারও বললেন, রোদ চলো, আমার যা বোঝার তা বুঝে হয়ে গেছে। তুমি এখানে থাকলে একটু কাজ এগোবে না, দুজনে ঝগড়া করবে, তার চেয়ে আমার সাথে চলো। আব্বু আমাকে নিয়েই স্থান ত্যাগ করলেন। রোদের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছি আমি। সন্ধ্যায় হলুদ অনুষ্ঠান শুরু হবে, এসেছি থেকে কোথাও ঘোরা হয়নি আমার। তাই নিতু আপুকে সাথে নিয়ে আম্মুকে বলে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আমি। কিছুটা দূর যেতেই অন্ধকার নেমে এলো। নিতু আপু আর আমি হাঁটছি, এমন সময় সামনে কয়েকটা ছোট ছোট ছেলে মেয়েকে দেখলাম কিছু একটা কুড়াচ্ছে। আমি কৌতূহল নিয়ে সামনে এগোলাম। ছেলে মেয়েগুলো আম কুড়াচ্ছে। এখন যেহেতু আমের মৌসুম, সেহেতু গাছে আরও অনেক কাঁচা আম দেখতে পেলাম আমি। আমগুলোকে গাছে দেখে জিভে জল চলে এলো আমার। একটা বাচ্চাকে বললাম আমাকে দেওয়ার জন্য, কিন্তু দিল না। তাই বাধ্য হয়ে আবার অনেকটা শখের বশবর্তী হয়ে গাছে উঠে পড়লাম আমি। আপু অনেকবার মানা করেছিল, কিন্তু আমি শুনিনি, কারণ অন্যের গাছের আম চুরি করে খাওয়ার মজাই আলাদা। যদিও জানি চুরি করা পাপ, তবেও নিজেকে দমিয়ে রাখতে ব্যর্থ আমি। এই চান্স মিস করতে পারবো না। গাছে উঠে কয়েকটা আম পাড়তেই বাচ্চাগুলো বলে উঠলো, রহিম চাচা লাঠি লইয়া আইতাছে রে, তাড়াতাড়ি পালা, নইলে মার খাইয়া মরতে হইব।
মুহূর্তেই গাছের তলা খালি হয়ে গেল। আমি তাকিয়ে দেখলাম মাঝবয়সী একটা লোক লাঠি নিয়ে তেড়ে আসছে। তাই দেরি না করে টুপ করে গাছ থেকে নেমে পড়লাম আমি। আপু ভয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। দৌড়ে আপুর কাছে পৌঁছালাম আমি। পৌঁছে আপুকে উদ্দেশ্য করে বললাম, রহিম চাচা আইতাছে রে আপু, তাড়াতাড়ি পালা, বলেই পালাতে লাগলাম। কিছু দূর গিয়ে একটা জায়গায় দাঁড়ালাম আমরা দুজনেই হাসতে হাসতে খুঁটি খুঁটি কি দৌড়টাই না দৌড়ালাম। আহা, হোল লাইফ মনে থাকবে বলেই হাঁপাচ্ছি আমি। তখনই রোদ ভাইয়া এসে সামনে দাঁড়ালো, আমাদের সাথে তার বন্ধুরাও আছে। ভাইয়াকে দেখে নিতু আপুর মুখে যেন স্বর্গের সুখ বয়ে যাচ্ছে। পাগলের মতো হেসেই চলেছে। দাঁত কিরিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি এখানে কি করছো? ভাইয়া আপুর কথার পাত্তা না দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, তোর পা কেটে ঘরে রাখলে শান্তি পাবি তুই, নাকি শিকল পরাবো, কোনটা বল? রাগি ফেস নিয়ে। কেন, কি করেছি আমি? ইনোসেন্ট লুক নিয়ে। জানিস না হাতে ওটা কি দেখি? আমি হাত পিছনে লুকালাম। ভাইয়া জোর করে হাত বের করলো আমার। আমার হাতের আমগুলো খপ করে নিজের কাছে নিয়ে গেল। আমার আম নিয়েছিস কেন, দে এগুলো। জানিস এগুলো আমার কত কষ্টের ফসল। সিয়াম বলল, জানবে না কেন? আমরা ওদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম তুমি গাছে উঠছো, তাই রোদি তো আমের মালিককে খবর দিল যাতে তোমাদের হাতে নাতে ধরতে পারে। কিন্তু আফসোস, তুমি পালিয়ে এসে রোদের সেই প্ল্যানে জল ঢেলে দিয়েছো। সিয়াম ভাইয়ের কথায় আমি পুরাই অবাক হলাম। এটা আমার ভাই নাকি অন্য কিছু? এজন্যই বলে ঘরের শত্রু বিভীষণ আমাদের মার খাওয়ানোর জন্য এত কিছু করলো। ভাইয়া তুই সত্যি এটা করেছিস? করেছি, রোদ কখনো মিথ্যে বলে না। সিয়াম শোন, তুই না বললেও আমি বলে দিতাম, তাই আমাদের মাঝখানে তোর কথা বলার প্রয়োজন ছিল না। যেহেতু তুই রোজকে বলে দিয়েছিস, সেহেতু তুই আম পাবি না। এখন আমি আর নাহিদ এগুলোকে খাবো। কি, আমার এত কষ্টের আম তুই খাবি? কিছুতেই না। আমি গাছে উঠে হাত পা ছিলে আমগুলো পেরেছি। ভাইয়া এগুলো আমায় দিয়ে দে। না, দেব না। তুই গাছে উঠতে জানিস, আবার গিয়ে নিজের জন্য নিয়ে আয়। আমি পারি না, না হলে তোর মতো একা একা খেতাম না, সবাইকে দিয়ে কিছু অবশিষ্ট থাকলে টবেই খেতাম। আর তুই আমার বোন এত কিপটে হলে কি করে রে? এতদিনেও আমার কাছ থেকে কিছু শিখতে পারলি না। নিতু বলল, থাক না রোজ, কয়টা আমি তো। ঠিক আছে, কালকে আমাদের বাড়ি থেকে অনেকগুলো দেবো তোমায়। এবার চল বাড়ি যাই। তুমি আমাকে বলছো, এই কথাটা ওকে বলতে পারছো না? ভাইয়া দে না প্লিজ। কাঁদো কাঁদো হয়ে নাহিদ বলল, রোদ দিয়ে দে না, বেচারি কত কষ্ট করে এনেছে, একটুর জন্য মারও খেতে যাচ্ছিল, দিয়ে দে। না, দেবো না। চলো সবাই বলে দুপায়ে গিয়ে আবারও পিছিয়ে এলো ভাইয়া। কিরে গুছি যাবি না? না, বাড়িতে যাব না, আমি এখানেই বসে থাকবো, বলে মাটিতে বসে পড়লাম আমি। তোমরাও যাও। ঠিক আছে বলে আমার পাশে বসে পড়লো ভাইয়া। শুনেছি এই গ্রামে ভূতের উপদ্রব বেশি। সন্ধ্যার পর বেরিয়ে পড়ে ওরা, আর যাকে একা পায় তার ঘাড় মটকায়। এবার ভেবে দেখ কি করবি। তুই এখানে ভূতের খাদ্য হবি, নাকি বাড়িতে আপুর বিয়ের ভালো ভালো খাবার খাবি? ভাইয়ার কথায় গলা শুকিয়ে এলো আমার। এখানেও ভূত, যদি ওই ভূতটা আবার আসে, তাহলে আমার নিস্তার নেই। কি করব এখন আমি? না, তবুও যাব না, এখানে ভূতের খাদ্যই হব। আমার কথার কোনো উত্তর না দিয়েই উঠে দাঁড়ালো ভাইয়া। ভাবলাম হয়তো আমাকে রেখে চলে যাবে, কিন্তু না। অবাক করে দিয়ে কোলে তুলে নিল আমায়। আমি ফ্রিস্ট হয়ে আছি। ভাইয়া আমাকে আবার পরক্ষণে মুখে হাসি ফুটে উঠলো আমার। তোর তো দেখছি ওজন আছে রে। যতটা হালকা ভেবেছিলাম ততটাও না, বেশ ভারী। তোর ওজন সহ্য করতে না পেরে আমার না আবার হাতটা ভেঙে যায়। নামা আমাকে।
আমাকে কোলে নিতে বলেছি তোকে আমি? আমার দুটো পা সচল আছে, এখনো নিজেই যেতে পারবো। এত চড়ছিস কেন রোজ? শান্তভাবে, আমি তো জাস্ট ফান করছি, আর তুই কিনা সিরিয়াসলি নিচ্ছিস। আর গতকাল তো আমার কোলে বসতে চেয়েছিস, কিন্তু আমি নামিয়ে দিয়েছিলাম, তাই এখন নিলাম। ভাইয়ার কথা শুনে চুপ হয়ে গেলাম আমি। আমার তো ভালোই লাগছে, ভাইয়া আমায় কোলে নিয়ে বাসায় ফিরছে। ওয়াও, কি দারুণ ব্যাপারটা। আমি এক দৃষ্টিতে তাকিয়েছি ভাইয়ার দিকে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, গোলাপি দুটো ঠোঁট, মুখে পাগল করা সেই হাসি। আমাকে নিয়ে এগিয়ে চলছে বাড়ির দিকে। আমাকে নিয়ে বাড়িতে প্রবেশ করতেই সবাই দৌড়ে আমার কাছে এলো। আমার কি হয়েছে, হাত পা ভেঙেছে নাকি, আর কত রকমের প্রশ্নের সম্মুখীন হতে হলো আমাদের। ভাইয়া আমাকে নামিয়ে সবার প্রশ্নের উত্তর দিল। রহিম চাচার দৌড়ানি খেয়ে আমার পা ব্যথা হয়েছিল, হাঁটতে পারছিলাম না, তাই এভাবে নিয়ে এসেছে। ব্যাস এইটুকু। ভাইয়ার কথায় সবাই নিশ্চিন্ত হয়ে যার যার কাজে ব্যস্ত হয়ে পড়লো। ভাইয়ার দিকে তাকিয়ে আছি আমি, ভাইয়াও আমার দিকে তাকালো। কিছু কি বলবি? আমি বললাম, মাথা নাড়িয়ে হ্যাঁ বললো। যা বলার তাড়াতাড়ি বল, সময় নেই। একটু পর বরপক্ষ চলে আসবে আর হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ভাইয়া, তোর কষ্ট হয়নি? কতটা রাস্তা আমাকে কোলে কোলে করে নিয়ে আসলে। আমার কথায় আলতো হাসলো ভাইয়া। সেদিন তোকে কি বলেছিলাম মনে আছে? হুম, তাহলে জিজ্ঞেস করছিস কেন? তোর মতো সোনাপুটির ওজনে এই বোর্ডে কিছু হবে না। এভাবে তোকে নিয়ে পুরো গ্রাম ঘুরতে পারবো আমি, বুঝলি বুঝি নাকে টেনে। নিতু বলল, ভাইয়া তাহলে আমাকে নিও একদিন, ঘুরো প্লিজ। ওর কথার পিঠে কোনো কথা না বলে না শোনার ভান করে চলে গেল ভাইয়া। নিতু আপুকে ইগনোর করার ব্যাপারটায় বেশ খুশি হই আমি। ডাইনি খালি আমার রোদের দিকে নজর কেন রে? এখানে তো কত ছেলে আছে, তাদের রেখে রোদই কেন? যত সব ভালো লাগে না। একটা মুখ ভেঙচি কেটে রুমে চলে গেলাম আমি। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।